একটা সেন্টেন্স যে আমি গঠন করব, হোয়াট ইজ এ কমপ্লিট সেন্টেন্স। একটা কমপ্লিট সেন্টেন্সের আসলে মিনিং, আচ্ছা একটা কমপ্লিট সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যেটা একটা সম্পূর্ণ একটা বাক্য, আমরা যেটা বলি, হ্যাঁ, ওইটাই তো বাক্য, তাই না? আমি লাজুকে কিছু বললাম, ওটা দিয়ে যদি লাজু বোঝে যে মন ভাই আমাকে কিছু মিনিং করলো, সে যদি বোঝে, তাহলে ওইটাই একটা কি সেন্টেন্স। ওগুলোই আমরা কি করতেছি? রাইট করতেছি। কি করতেছি? রাইট করতেছি। আচ্ছা, কমপ্লিট সেন্টেন্স বলতে যেটা দিয়ে কমপ্লিট মিনিংটা আমি বোঝাতে পারছি লাজুকে, হ্যাঁ, পুরোপুরিভাবে। আর শুধু সেন্টেন্স কি? ওইটাও একটা বাক্য, কিন্তু ওটা পরিপূর্ণ নাও হতে পারে, পরিপূর্ণ নাও হতে পারে। আচ্ছা, তাহলে একটা কমপ্লিট সেন্টেন্সের উদাহরণ হতে পারে হচ্ছে লাজুক কলমটা দাও। প্রথমটা হচ্ছে লাজুক প্লিজ আচ্ছা, প্লিজ গিভ মি দ্য পেন। আচ্ছা, এটা দ্বারা কমপ্লিট একটা সেন্টেন্স। আমি যদি লাজুকে বলি, লাজু প্লিজ গিভ মি দ্য পেন, এটা একটা পুরোপুরি লাজু বুঝতেছে আমার কলমটা দেওয়া লাগবে, আমার কলমটা দেওয়া লাগবে। তাহলে এটা দিয়ে, এটা থেকে কোনো অসম্পূর্ণ কিছু আছে? না। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, তারপরে এটার শেষে আমি কোনো ওয়ার্ড দিলাম না, এটা কি স্বয়ংসম্পূর্ণ? না। আচ্ছা, লাজু ওখানে বসে আছে, লাজুকে যদি প্লিজ গিভ মি, ও একটা কোশ্চেন করবে যে ভাই হোয়াট আই উইল গিভ, হ্যাঁ, এটা হচ্ছে অসম্পূর্ণ একটা বাক্য। আচ্ছা, এখন এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ড কি একটা এক একটা পার্ট অফ, বাক্যের এক একটা অংশ, বাক্যের এক একটা কি অংশ। আচ্ছা আচ্ছা, এখন টেন্সটা কি? ক্রিয়া বা কাল। ক্রিয়া বা কাল। আচ্ছা, এই টেন্সটা মূলত হয় হচ্ছে এই ভার্বের জায়গাটাতে। কোথায়? ভার্বের জায়গাটাতে। আচ্ছা, তাহলে এই গিভ দিয়ে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স, ঠিক আছে? আর ভয়েসটা কি? বাচ্চা। আচ্ছা, ভয়েসটা হচ্ছে আচ্ছা, টেন্স মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বস্তু, কোনো ব্যক্তি, যেমন কোনো মেশিনারিজ, সে নিজেই কোনো কাজ সম্পাদন করতেছে। শুধু কি ব্যক্তি কাজ সম্পাদন করে? কোনো মেশিনারিজও কাজ সম্পাদন করে। আচ্ছা, ডিরেক্টলি যদি কেউ কাজ সম্পাদন করতেছে তাহলে ওইটা হচ্ছে টেন্স। আর পেন ইজ গিভেন বাই লিজু, হ্যাঁ, লাজুর দ্বারা কলমটা আমাকে দেয়া হয়। আচ্ছা, এখন কলম কি কোনো কাজ সম্পাদন করছে? এখানে কাজটা সম্পাদন করছে লাজু, হ্যাঁ। তো যেহেতু কলমটা কাজ সম্পাদন করেনি, এটাই হবে হচ্ছে ভয়েস। আচ্ছা, টেন্স মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু নিজেই যদি কাজ সম্পাদন করে, ওইটা টেন্স, হ্যাঁ। এখন কাজ সম্পাদনের যে সময়টা, এইটাকে বলা হয় টেন্স। আচ্ছা, এখন ওই কাজটাই যদি দেখা যাচ্ছে যে পেনটা নিজে না করে আর একজনের দ্বারাই করা হয়েছে ওই কাজটা, হ্যাঁ, তাহলে ওইটা হবে ভয়েস। ভয়েসে অবশ্যই বাই থাকবে, উইথ থাকবে, কি থাকবে? আচ্ছা, হ্যাঁ, টু থাকতে পারে, এগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ভয়েসে বুঝতে হবে কোনো ব্যক্তি বা বস্তু ডিরেক্টলি কাজটা সম্পাদন করেনি, আর একজনের মাধ্যমে কাজটা করাইছে। আচ্ছা,
ন্যারেশন তো বোঝোই, ন্যারেশন হচ্ছে একজনের উক্তি, আমি ডিরেক্ট কি করলাম, তুলে ধরলাম, এটা হচ্ছে কি ন্যারেশন। এই জিনিসগুলোই হচ্ছে তোমার মেইন থিংস। এখন একটা সেন্টেন্স যে আমরা গঠন করব, একটা সেন্টেন্স গঠন করার শর্ত হচ্ছে আমার সাবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব একটা থাকবেই, ভার্ব একটা থাকবেই। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? গিভ। এখন লাজু কি করতেছে, ভার্ব সারা সেন্টেন্সগুলো লিখতেছে। লাজু লিখতেছে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি ইজ, কি লিখছিলেন? লোকেটেড লিখছিলেন না, লোকেটেড পরে লিখছো। কান্ট্রি অফ সাউথ এশিয়ান লোকেটেড অ্যাট দ্য পদ্মা যমুনা লিখছে। আচ্ছা, লোকেটেড ওটা তোমার ফ্রেজ, ওটা কি ফ্রেজ করছো, ভার্ব কোথায়? বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ সাউথ এশিয়ান দিতে হবে আর কি। আচ্ছা, বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি, আচ্ছা বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান লিখছো। সাউথ এশিয়ান, সাউথ এশিয়ান, তুমি এইটা লিখছো, তারপরে একটা কমা দিছো, মনে আছে কি? আমি ওখান থেকে না বললেই এখানেই দেখো, তুমি একটা কমা দিছো, তারপরে দিছো লোকেটেড, লোকেটেড তারপরে কি দিছো? লোকেটেড অ্যাট আচ্ছা। দ্য পদ্মা মেঘনা অ্যাট দ্য পদ্মা। পদ্মা। আচ্ছা, তাহলে তুমি এই সেন্টেন্সটা যেহেতু কমা দিছো, এই সেন্টেন্সটার ইয়ে কোথায়? এটা তো ফ্রেজও হয়নি, এটা ফ্রেজও হয়নি, এটা সেন্টেন্সও হয়নি, ঠিক আছে? আচ্ছা, তুমি বাংলাদেশ কান্ট্রি এটার মাধ্যমে একটা ফ্রেজ করতে পারো, হ্যাঁ, কিন্তু সাউথ এশিয়ান যে দিলা, আচ্ছা এই এতগুলো এক ঢালাও নাউন তুমি কখনো দিতে পারবা? না, বাংলাদেশ কান্ট্রি, আবার দিছো সাউথ, আবার এশিয়ান। বাংলাদেশ আচ্ছা এইটুকু, তাহলে এখানে ইজ হতো, কি হতো? বাংলাদেশ ইজ যেখানে কোনো ভার্ব নাই, যেখানে কোনো অ্যাক্টিভলি কোনো ক্রিয়া সংঘটিত হচ্ছে না, সাউথ এশিয়ান দেওয়া যায় তো। আচ্ছা বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ সাউথ যেখানে এশিয়া। কোনো ভার্ব নাই, যেখানে কি নাই, ভার্ব নাই, সেখানে আমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই অক্সিলারি ভার্বগুলো দিতে হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? এগুলো কি করতে হবে? দিতে হবে। আমি একটু আগে বললাম যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই একটা কি লাগবে? ভার্ব লাগবে। ভার্ব লাগবে। ইংলিশে, বাংলা সেন্টেন্সের কথা কিন্তু বলতেছি না। ইংলিশ। আচ্ছা, তো সে যেহেতু এখানে ভার্ব নাই, তাহলে আমাকে কি দিতে হবে? ইজ, যেহেতু এটা ইউনিভার্সাল, এটা কি ইউনিভার্সাল। আচ্ছা, লোকেটেড অ্যাট দ্য পদ্মা, এটা তুমি, এটা একটা ফ্রেজ, এটা যদি তুমি সেন্টেন্স আকারে দাও তাহলে কি বাংলাদেশটা লোকেটেড ছিল, কোথায় ছিল? পদ্মা নদীর তীরে, এখন আর নাই, এখন আছে। হ্যাঁ? আচ্ছা, আমি যদি এটা ধরে নিই সেন্টেন্স, হ্যাঁ, এইখান থেকে কমাটা তুলে দিলাম, তাহলে বাংলাদেশ এক সময় লোকেটেড ছিল পদ্মা নদীর তীরে বা পদ্মার তীরে, তাহলে হলো, এটা তো ইউনিভার্সাল হলো না? হ্যাঁ, ওদের হিস্ট্রিটা লিখতেছিলাম, আসার পরে আচ্ছা। ব্রিটিশ থেকে স্বাধীন হচ্ছে, দেন ৭১-এ স্বাধীন হচ্ছে, ওদের হিস্ট্রিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রেজ। বাংলাদেশ ইজ, এটা কমাটা না দিলেও হবে, বাংলাদেশ ইজ এ কান্ট্রি কান্ট্রির আগে অফ বাংলাদেশ। বাংলাদেশ এই যে is এটাও country. তোমার হয়নি, ফ্রেজের যে ইয়ারগুলো সেটাও হয়নি। বাংলাদেশ কান্ট্রি আছে, এই যে country of সাউথ এশিয়া, সাউথ এশিয়া। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ আচ্ছা, এটা অবশ্যই ক্যাপিটালাইজ হবে, কি হবে? কোনো জায়গার নামের ক্ষেত্রে কি হয়? এশিয়ান বানানটা আসলে সাউথ এশিয়া হবে না, এশিয়ান হবে? সাউথ এশিয়ানই হবে। সাউথ এশিয়ান, সাউথ এশিয়া। এশিয়া হবে, কি হবে? স্বদেশী এশিয়ান, এশিয়া থেকে এশিয়ান যদি দাও তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, কি হয়ে গেল? ইউনিভার্সিটি এশিয়া বলতে হচ্ছে, আচ্ছা আমি যদি বলি যে লাজু বাংলাদেশে বাস করে, কিন্তু এখানে যদি দেই বাংলাদেশি, তাহলে এই বাংলাদেশ থেকে Nationality বাংলাদেশিটা বোঝাচ্ছে। হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল, কি হয়ে গেল? কি হয়ে গেল? নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, তো দুইটা কিন্তু দুই জিনিস, দুইটা দুই জিনিস। আচ্ছা, দ্যাট মিনস আমার একটা কমপ্লিট সেন্টেন্সে অবশ্যই একটা কি লাগবে? ভার্ব লাগবে। ভার্ব লাগবে। আচ্ছা, সেন্টেন্সে, কমপ্লিট সেন্টেন্সে না। আর কমপ্লিট সেন্টেন্সে সাধারণত কি থাকে?
একটা কমপ্লিট সেন্টেন্সের পার্ট হচ্ছে কি Subject সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। Object থাকে। আচ্ছা, ওই একই জিনিস। তাহলে সাবজেক্টটা কোথায় বলবে? সেন্টেন্সের যে গঠন, সাবজেক্টটা কোনটা হবে, অবজেক্টটা কোনটা হবে, বুঝতে পারছো? যেমন হচ্ছে সজীব প্লেস ব্র্যাকেট বানান কি? RACKET. র্যাকেট রেগুলারলি। আচ্ছা, এখন সাবজেক্ট আমি রেগুলারলি বা র্যাকেটটা কি সাবজেক্ট হিসেবে দিতে পারবো? No. আচ্ছা, এখানে ব্যাপার স্যাপার আছে। যেটা সাবজেক্ট, আচ্ছা সেটাকে সাবজেক্টেই রাখতে হবে। যেটা ভার্ব সেটাকে সাবজেক্টের পরেই রাখতে হবে। রাখতে হবে, আর যেটা অবজেক্ট সেটাকে ভার্বের পরে রাখতে হবে। তিনটা পার্ট। সাধারণত কয়টা পার্ট? তিনটা পার্ট। ইনকমপ্লিট সেন্টেন্সের পার্ট দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে। আমি যদি বলি, শুধু বলি গিফট, এটাও একটা সেন্টেন্স, হ্যাঁ। কিন্তু এটা কি Incomplete। ইনকমপ্লিট। শুধু একটা পার্টও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্সের মিনিমাম দুইটা পার্ট থাকবে, ভার্ব প্লাস অবজেক্ট। তিনটা পার্ট হলে ভালো হয়, তিনটা পার্ট হলে ভালো হবে। ভালো হয়। যেমন আমি যদি মেরাজকে বলি যে প্লিজ শাট ডাউন দ্য কম্পিউটার, মেরাজ কিন্তু বুঝলো, আর কি ওখানে কি সাবজেক্ট লাগলো আমার? না। না। সে, আমি কমান্ড করলাম, সে কম্পিউটারটা বন্ধ করলো। আচ্ছা, তাহলে একটা মোটামুটি কমপ্লিট সেন্টেন্সের মিনিমাম দুইটা পার্ট লাগবে। একটা কি লাগবে? ভার্ব লাগবে, একটা এখন ভার্ব কোনগুলা? আচ্ছা, এখন সজীব প্লেস র্যাকেট রেগুলারলি, আমি যদি, আচ্ছা এইটাই যদি এইভাবে দিই তাহলে হবে? হ্যাঁ, না, সজীব রাখে। পরে কেটা? ক্লাস নিচ্ছে এখন, পরে আচ্ছা, যদি আমি এটা এইভাবে লিখি, র্যাকেটস রেগুলারলি প্লেস সজীব, কেটা আসছিল? হবে? সেন্টেন্সটা হবে? ভাই এটা র্যাকেটস প্লে রেগুলারলি বাই সজীব। এটা ইনকমপ্লিট, কারণ ওগুলো voice. আমি যদি ভয়েস করি তাহলে র্যাকেট ইজ প্লেড, কি হবে? প্লেড বাই বাই সজীব। বাই সজীব। অ্যাডভার্বটা আসলে ওইভাবে কোনো নিয়ম নাই। হ্যাঁ Regularly আমরা বাইরে আগেও দিতে পারি, পরেও দিতে হ্যাঁ, আমরা ভার্বের পরেও দেওয়া যাইতে পারে। হ্যাঁ, ইউএস আর ইউকের রুলে কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, আমরা এখানেও দিতে পারি, অথবা শেষেও দিতে পারি। ঠিক আছে? আবার কিছু কিছু অ্যাডভার্ব প্রথমে দিলেই ভালো হয়। ঠিক আছে কি? incomplete. আচ্ছা, এটা হয়ে গেল কি? ভয়েস। এটা হয়ে গেল কি? ভয়েস। ভয়েসে অবজেক্টটা কোথায় আসে? সাবজেক্ট হয়। সাবজেক্টটা কি হয়? Object. অবজেক্ট হয়। আর ভার্বটার মেইন যে ভার্বটা, ওটা কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? V3 আবার আচ্ছা, V3 হয়। এবং সাধারণত একটা অক্সিলারি ভার্ব বসে। কি বসে? অক্সিলারি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় টেন্স, হ্যাঁ, তাহলে পরের যে টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব এখানে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এই সেন্টেন্সটায় মেরাজ has played racket in in the field. বগুড়া। বগুড়া। আচ্ছা, এইটা তা আমি কি বললাম? একটা সূত্র বললাম যে পরের, আমি ভয়েস করার সময় কি V3. অবজেক্টটা কোথায় আসবে? অবজেক্টটা প্রথমে আসবে। আচ্ছা, তারপরে ভার্বের হচ্ছে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্টের যে পরের টেন্স, এটার অক্সিলারি ভার্ব কি? মানে present এ প্রেজেন্ট পারফেক্টের পরের টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অক্সিলারি ভার্ব কি? Have been আর has been? Has been, have been. হ্যাভ বিন আর হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন দাও। আর আমি বলছি যে ভার্বের অলওয়েজ কি হবে? V3। এটা V3 আছে, তাহলে থাক। ঠিক আছে?
আচ্ছা, তাহলে র্যাকেট হ্যাজ বিন প্লেড, তাহলে বাই সাবজেক্টটা কি হবে? বাই মেরাজ ভাই মেরাজ একটা স্ট্রাকচারাল দিক থেকে একটা বাই আসবে, কি আসবে? বাই অথবা উইথ, কোথাও কোথাও উইথ আসে, ঠিক আছে, বাই মেরাজ। আচ্ছা, তাহলে ইন বগুড়া দেওয়া যেতে পারে। হ্যাঁ, ইন বগুড়াটা একটু আগে দিলে আরো বেশি ভালো হয়, বাইরে আগে বাইরে পরে দিলাম ঠিক আছে। আচ্ছা, কিন্তু বিটা ক্যাপিটালাইজড হলো কেন? কারণ প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় কি হয়, কোনো প্লেস, কোনো স্পেসিফিক কোম্পানি, হ্যাঁ, এগুলো সবসময় ক্যাপিটালাইজ হয়, কি হয়, কোনো ব্যক্তির নাম। বাই ইন ভাই বগুড়া বাইটা মনে হয় মিরাজ। মেরাজের বাইটা আগে। মেরাজের আগে দিতে হবে, কারণ ইয়া কি খেলতেছে কে, খেলতেছে কি, মানে অবজেক্টের। কাজটা থেকে সেটা বলে। আচ্ছা, মেইন যে অবজেক্ট তার আগে। ভাই হ্যাঁ, মোটামুটি মেরাজের ইংলিশ স্কিল ভালো তোমাদের থেকে, ঠিক আছে। অথবা আমি যদি এটাকে এইভাবে দেই তাও হবে, তখন একটা কমা দিতে হবে, কি দিতে হবে, তখন একটা কমা দিতে হবে, ঠিক আছে কি। আচ্ছা, এখন তার মানে আমাকে এটা কিন্তু খুবই সিম্পল একটা সেন্টেন্স। তারপরে ফ্রেজ, তোমাদের কি শিখতে হবে? ফ্রেজ শিখতে হবে। আচ্ছা, কেউ যদি ইংলিশ ভালো করে শিখতে চাও তাহলে প্রথম আগে শিখতে হবে কি, সেন্টেন্স। আসলে সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। তুমি বাংলা থেকেই তো ইংলিশ করতেছো, তাই না হিসাবটা? এখন মেরাজ র্যাকেট খেলে, আচ্ছা মেরাজ, আমি বাংলা থেকে ইংলিশটা সিস্টেমটা দেখে দিই, প্লেস র্যাকেট। আচ্ছা, তাহলে বাংলা এবং ইংলিশে সাবজেক্ট প্রথমেই থাকে, বাংলাতেও সাবজেক্ট প্রথমে থাকে, ইংলিশেও সাবজেক্ট প্রথমে থাকে, কিন্তু ভার্বটা কিন্তু বাংলায় হচ্ছে, বাংলায় মেরাজ র্যাকেট খেলে সাবজেক্টের পরই অবজেক্ট হয়, বাংলায় কি হয়, সাবজেক্টের পরেই অবজেক্ট হয়, আর বাংলায় সব শেষে হয় কি, ভার্ব সব শেষে হচ্ছে ভার্বটা চলে যায়। ভার্ব। আর ইংলিশে শুধু একটু ডিফারেন্স, সাবজেক্টটা দিতে হবে প্রথমে, তারপরে তারপরে ভার্বটা, ভার্বটা। তারপর কি, অবজেক্ট হবে। অবজেক্ট। এখন সাবজেক্ট কোনটা, যে অ্যাকচুয়ালি কাজটা সম্পাদন করতেছে সেই সাবজেক্ট, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কাজটা এখন তার মানে তুমি বলতে পারো তাহলে ভয়েসে ভাই সাবজেক্ট এরকম কে, ভয়েসে তো ওইটা সাবজেক্ট না, ভয়েসে সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে, আর অবজেক্টকে কি করা হয়েছে, সাবজেক্ট করা হয়েছে। আচ্ছা, তারপরে সাবজেক্টের পরপরই তোমার বুঝতে হবে ভার্ব কোনটা। তাহলে সাবজেক্ট আমরা চিনলাম, ভার্ব হচ্ছে যে কাজ, মানে ক্রিয়াটা যে ওয়ার্ডের মাধ্যমে বোঝা যায় যে এই ওয়ার্ডের মাধ্যমে কাজ সংঘটিত হচ্ছে বা এইরূপ কোনো কিছু বোঝা যাচ্ছে। যেমন খেলাধুলা, খেলাধুলা এখানে কি আসলে কাজ সম্পাদন হচ্ছে না, একটা ক্রিয়া সংঘটিত হচ্ছে, নড়াচড়ার একটা ব্যাপার আছে, তাই না। আচ্ছা, আমি কাজ করি, সেম জিনিস, আমি কম্পিউটার টাইপ করি, এখানে টাইপ করাটা এটা এখানে একটা কি, কাজ। সাধারণত করা, হওয়া, যাওয়া, খাওয়া, এগুলো এগুলো বোঝায়। কাজ। আচ্ছা, মানে মেইন ভার্ব চিন্তা গেলে বুঝতে হবে কোনো কাজ সম্পাদন হচ্ছে, যে ফ্যানটা যে ঘুরতেছে এই ঘোড়াটাকে কি, কাজ। ভার্ব, ঠিক আছে কি। আচ্ছা, এখন অবজেক্ট কোনটা, ভার্বের পর যেটা আচ্ছা সাধারণত কি, কাহাকে, কোথায়, এগুলো দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাও। মেরাজ কি খেলে, র্যাকেট খেলে। হ্যাঁ, মেরাজ কোথায় র্যাকেট খেলে, পলাশবাড়িতে। তাহলে এটাও কি অবজেক্ট এক্সটেনশনের মধ্যে পড়ে গেল। কেন খেলে? হ্যাঁ, কেন, কেন তো ওটা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, আর কিভাবে দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব আসে। যদি কিভাবে দিয়ে কোশ্চেন করি তাহলে কি আসবে, অ্যাডভার্ব। আর যদি কেমন দ্বারা কোশ্চেন করি তাহলে কি আসবে, অ্যাডজেক্টিভ। যেমন মেরাজ ওয়াজ ইল ইয়েস্টারডে। কিভাবে অসুস্থ আচ্ছা, মেরাজ গতকাল অসুস্থ ছিল, মেরাজ গতকাল কেমন ছিল, মেরাজ গতকাল কেমন ছিল। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে
অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আচ্ছা, তোমার সাধারণত মানে জিনিসগুলো খুব সহজ, কিন্তু একটু ক্রিটিক্যালি দেখা লাগবে। আচ্ছা, তাহলে অবজেক্ট আমরা কিভাবে পাবো? কি দ্বারা কি, কাকে, কোথায়, হ্যাঁ, মোটামুটি এগুলাই। কিভাবে আসলে এটা মানে এটা স্টার্ট, এটা আসলে তুমি এটা অ্যাডভার্ব যে তুমি যেখানে খুশি সেখানে দিতে পারবা, বুঝছো? অ্যাডভার্ব তুমি যেখানে খুশি, আর কোনো স্পেসিফিক পজিশন নাই। আছে, যদি স্মার্ট ওয়েতে লিখতে যাও তাহলে আর পজিশন আছে। আচ্ছা, এটা কি তোমার মনে হচ্ছে অবজেক্ট? না। এটা অবজেক্ট না। আচ্ছা, এখন কি এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? একটা কমপ্লিট সেন্টেন্সে কি থাকা লাগবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাটলিস্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকা লাগবে। আচ্ছা, অবজেক্টের থেকে এক্সটেনশনটা একটা বড় জিনিস। এক্সটেনশন মানে হচ্ছে ভার্বের পরের যে অংশটা, এটাকে পুরোটাকে কি বলবো? এক্সটেনশন। এক্সটেনশন। আর অবজেক্ট সাধারণত মানে যাকে উদ্দেশ্য করে কাজটা হচ্ছে বা সেটাই আসলে অবজেক্ট। বুঝতে পারছো কি কি করতেছে? মানে র্যাকেটকে উদ্দেশ্য করে মেরাজ আসলে খেলতেছে, হ্যাঁ, এরকম মানে কি করতেছে। কিন্তু যদি আমার 3টা 4টা 5টা অবজেক্ট থাকে, হ্যাঁ, বা অ্যাডভার্ব থাকে বা আরও অনেক কিছু থাকতে পারে, পুরোটাকে আমরা কি বলবো? এক্সটেনশন। তাহলে অ্যাটলিস্ট কি থাকা লাগবে? সাবজেক্ট থাকা লাগবে, ভার্ব থাকা লাগবে, ভার্ব প্লাস এক্সটেনশন অ্যাটলিস্ট থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন ভার্ব কোনগুলা? মেইন ভার্ব মানে যে ভার্বগুলো দিয়ে ক্রিয়া সংগঠিত হচ্ছে, কাজ করা, বোঝাই যাচ্ছে যেটা কাজ দিয়ে করা। কাজ একটা করা যেমন বোঝাচ্ছে। ফ্যানটা ঘুরতেছে, তুমি বুঝতেছো ওখানে একটা ক্রিয়া সংগঠিত হচ্ছে। বাতাস বইতেছে, ওখানে বাতাসটা বইতেছে, তাই না? তুমি কোনো কিছু দেখতেছো, এটা তোমার চোখ আসলে একটা ইয়া করতেছে, চোখের ফাংশনিং কাজ। করতেছে। তুমি খাচ্ছো, এখানে তোমার হাত ফাংশনিং করতেছে, তাই না? চোখ ফাংশনিং করতেছে, তাই না হিসাবটা? আচ্ছা, তুমি দৌড়াচ্ছ, এখানে তোমার কি ফাংশনিং করতেছে? পা, তোমার পা, পুরো বডি, হাত, তাই না? আর এগুলো ছাড়াও কিছু ভার্ব আছে, যেমন অক্সিলারি ভার্ব। অক্সিলারির মধ্যে আবার আছে মডেল অক্সিলারি, হ্যাঁ, এগুলো পরে, আগে মেইন এগুলোই তোমরা পারো না। হ্যাঁ, এখন যে সেন্টেন্সে কোনো ভার্ব নাই, ওইটাতে আমাদের কি দিতে হবে? অবশ্যই একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। বুঝতেছো, এটাতে কোনো ক্রিয়া বা ফাংশনিং হচ্ছে না। যেমন মেরাজ অসুস্থ ছিল, এটাতে কোনো ক্রিয়া আমি দেখতে পাচ্ছি না, তো সেজন্য আমি কি দিলাম? ওয়াজ দিলাম। যদি অতীতের ঘটনা ডেসক্রাইব করা হয় তাহলে ওয়াজ, ওয়ার, হ্যাড এগুলো হবে। আর যদি বর্তমানের হয় এম, ইজ, আর। হ্যাঁ, আর যদি থাকা বোঝায় যে আমার কাছে এত টাকা আছে, এখানে কি কোনো ক্রিয়া সংগঠিত হচ্ছে? না। তাহলে হ্যাভ, হ্যাজ। আমার কাছে এত টাকা ছিল, তাহলে হ্যাড। হ্যাঁ, এখন আবার মডেল অক্সিলারি, হ্যাঁ, আমি কাজটা করতে পারি, করতে পারবো, সেখানে ক্যান, কুড, এগুলো চিন্তা হবে। আচ্ছা, তাহলে সেন্টেন্স গেল, এরপর টেন্স। ও, পার্ট অফ স্পিচ। এখন পার্ট অফ স্পিচের যে মেইন ব্যাপারটা, আচ্ছা, আর একটা জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো তো চেনা শিখছো মনে হয়। কোশ্চেন করি একটু, সাবজেক্ট আমি কিভাবে বুঝবো? সাবজেক্ট প্রথমেই যেটা থাকবে, যে যে আসলে কাজটা সম্পাদন করতেছে, সে কি? সাবজেক্ট। ভার্ব কিভাবে চিনবো? ভার্ব মানে কোনো ক্রিয়া সংগঠিত হচ্ছে যেটা দিয়ে। কাজ করছে, সাবজেক্টের পরে তো আসলে ভার্ব নাও থাকতে পারে। যেটা দ্বারা মূলত কাজ করাটা বোঝাচ্ছে। সাবজেক্টের পর আমি অ্যাডভার্ব দিলাম, কি করতে পারি তুমি? যেটা দ্বারা ক্রিয়া সংগঠিত কাজ হচ্ছে। করা সাবজেক্ট বোঝাচ্ছে। বোঝাচ্ছে হচ্ছে যে ব্যক্তিটা কাজটা করতেছে, সেটা একটা মেশিনারিও কাজ করতে পারে, সেটা একটা মেশিনারিজও কাজ করতে পারে। কাজ যেটাকে বোঝাচ্ছে ওটাই। যেমন বাসটা দৌড়াচ্ছে, বাস ইজ রানিং, এখানে ভয়েস করার দরকার নাই, বাসই কাজ করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, আর অবজেক্ট সাধারণত কি বা কাহাকে দ্বারা, যাকে উদ্দেশ্য করে কাজটা সম্পাদন হচ্ছে, বা কোথায়। হ্যাঁ, যেমন কোথায় দ্বারা প্রশ্ন করলে অনেক কিছু আসবে, যেমন ঢাকায় যাচ্ছি, হ্যাঁ, বা ঢাকা থেকে আসতেছি, তাই না? কোথায়, কি, কাহাকে।
মূলত এই তিনটা দ্বারা কোশ্চেন করলে আরও আছে, এই তিনটা দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট। এখন বাংলায় হচ্ছে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে শেষে হয় কি ভার্ব। আর ইংলিশে কি হয়? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আচ্ছা, তার মানে অ্যাটলিস্ট তোমাদেরকে ভার্বের যে লিস্টটা এটা ভালো করে পড়তে হবে, ভার্বটাকে চিনতে হবে। বুঝতে পারছো? প্রিপোজিশন তো এমনি চেনা যায়, ইন, টু, উই, এগুলো এমনি চেনা যায়, এগুলোও মুখস্থ করা যায়। আচ্ছা, ভার্বের যে লিস্টটা, কোন কোন ওয়ার্ডগুলো ভার্ব, এগুলো চিনতে হবে। আর নাউনও এমনি চেনা যায়, তাই না? প্রোনাউনও খুব বেশি না, অল্প কিছু। প্রোনাউনও খুব অল্প কিছু, এগুলো তোমার একদিনই মুখস্থ, মানে 1 ঘন্টায় মুখস্থ করা যাবে। বুঝতে পারছো? আর যার একটু দেখা যাচ্ছে যে ইংলিশের স্কিল খারাপ, সে অন্তত একদিনে মুখস্থ করুক। আচ্ছা, এখন পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, pronoun, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে কি প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলাই তো 8টা না? আচ্ছা, এখন সাবজেক্টটা যে আমরা বসাচ্ছি এটা অবশ্যই কি হইতে হবে? মেইন যে সাবজেক্টটা এটা অবশ্যই কি হতে হবে? পার্ট অফ স্পিচ। এই জন্যই লাগবে, এই জন্যই লাগবে। আমি তো এখানে সরাসরি একটা অ্যাডজেক্টিভ দিতে পারি না। এখানে কি অ্যাডজেক্টিভ দিতে পারি? অবশ্যই সাবজেক্টটা কি হবে? নাউন অথবা প্রোনাউনের সাবজেক্টিভ কেস। প্রোনাউনের কেস আছে 3টা, একটা সাবজেক্টিভ, পসেসিভ আর একটা অবজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নাউন অথবা প্রোনাউনের কি হবে? সাবজেক্টিভ কেস। প্রোনাউনের কি হবে? আচ্ছা আচ্ছা, আবার যদি ওই প্রোনাউনটাই আমি অবজেক্ট হিসেবে দিই তাহলে প্রোনাউনের অবজেক্টিভ কেস। যদি পসেসিভ কেস দিই অবশ্যই ওর পরে একটা নাউন হবে। যেমন আই টুক হিজ পেন, এখানে হিজটা প্রোনাউনের পসেসিভ কেস। আচ্ছা, যদি আমরা পেনটা তুলে দিই তাহলে এটা ইনকমপ্লিট হয়ে যাবে। মাথায় রাখবা, প্রোনাউনের পসেসিভ কেস যদি দেই অবশ্যই কি লাগবে? অবশ্যই কি লাগবে? একটা তারপরে নাউন লাগবে। কি লাগবে? নাউন লাগবে, কারণ তাছাড়া সেন্টেন্স কম। আমি কি নিলাম তার? আমি কি নিলাম তার? একটা কোশ্চেন থেকে যাচ্ছে। আচ্ছা, 200 পরে নেট স্লো গা, ফাস্ট কর। সাবজেক্টে কি হবে? অবশ্যই নাউন, নাউন অথবা নাউন ফ্রেজ, অথবা কি হবে? প্রোনাউনের, প্রোনাউনের কি হবে? প্রোনাউনের সাবজেক্টিভ কেস। প্রোনাউনের কি হবে? সাবজেক্টিভ কেস। আচ্ছা, তার মানে আমার পার্ট অফ স্পিচটা অবশ্যই জানা লাগবে। তারপরে ভার্ব। এখন ভার্বের আবার ফর্ম হচ্ছে 3টা, একটা প্রেজেন্ট, পাস্ট আর একটা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা কি পাস্ট পার্টিসিপল। এখন ঘটনা হচ্ছে পাস্ট পার্টিসিপলকে আবার অ্যাডজেক্টিভও বলা হয়। কি বলা হয়? অ্যাডজেক্টিভও বলা হয়। হ্যাঁ, আবার ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করি, হ্যাঁ, তাহলে আবার একটা জিরান্ড হয়ে যাচ্ছে। আবার যদি তার কোনো ভার্বের আগে যদি টু দেই তাহলে একটা টু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করি ওটা কি হয়ে যাচ্ছে? জিরান্ড। জিরান্ডকে নাউন বলা হয়, টু ইনফিনিটিভকেও নাউন বলা হয়। আচ্ছা, এখন এই যে পজিশনিং এর সঙ্গে যে পার্ট অফ স্পিচের সম্পর্ক, এটা তোমাদের অবশ্যই শিখতে হবে। ক্লাস নিচ্ছে, বসো একটু। আচ্ছা, এখন তুমি যে লোকেটেড দিলা, ভার্বের পাস্ট পার্টিসিপল করে একটা ফ্রেজ করলা। কি করলা? একটা ফ্রেজ করলা। আবার করে ফির তর্কও করতেছো যে ভাই এটা তো আমি এইভাবে দিই নাই। আচ্ছা, যেটা জানবা না সেটা নিয়ে হ্যাঁ তর্ক করা ভালো, তর্ক করছো দেখেই আমি এত ডিটেইলসে যাচ্ছি। এখন তোমার যে ফ্রেজটা, এই ফ্রেজটা আসলে কীরকম ফ্রেজ হয়েছে আমি তোমাকে বলি। এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না। যেমন ফ্রেজ, তারপরে একটা কি দিলাম?
uprooted by flood. আচ্ছা, এখন মানুষ uproot তো একটা ভার, uproot একটা কি ভার। মানুষ অনেকেই বলবে এটা তো সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, কিন্তু এটা একটা ফ্রেজ। was big। আচ্ছা, বন্যায় উপরে পড়া যে গাছগুলো সেগুলো বড় ছিল, কি ছিল বড় ছিল। ওয়াজ হবে না, ওয়ার হবে। হ্যাঁ, ট্রিস আছে যেহেতু। আচ্ছা আচ্ছা, তার মানে কি এটা সেন্টেন্স? এটা একটা ফ্রেজ। ফ্রেজ অনেকভাবে হয়। ফ্রেজ তোমার নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এগুলো আর এক জিনিস। এগুলো কি? এগুলা আর এক জিনিস। আচ্ছা, টেন্স খুব সহজ। পার্ট অফ স্পিচ বুঝছো তো, এটা সবই চেনা লাগবে। তোমার নাউন কোনটা, প্রোনাউন কোনটা, হ্যাঁ, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, সবই চেনা লাগবে। তোমার ওই যে ইন্টারজেকশন, ওইটা না চিনলেও হবে। ওই ধরনের ওয়ার্ড হুররে, ওয়াও, এগুলো খুব কম। এগুলো কি খুবই কম। কিন্তু বিশেষ করে তোমার নাউনটা চিনতে হবে, প্রোনাউনটা চিনতে হবে, ভার্বটা চিনতেই হবে। মানুষ বেশিরভাগ ভুল করে এই ভার্বে যায়, বুঝতে পারছো? এখন প্রিপোজিশন, প্রিপোজিশনের পজিশন, প্রিপোজিশন কখনো নাউন ছাড়া বসে না। প্রিপোজিশন দিতে গেলে অবশ্যই তারপরে কি লাগবে? নাউন লাগবেই। তুমি শুধু ইন দিলা যে মেরাজ ইজ গোয়িং ইন, আর কমপ্লিট হলো না। মেরাজ কোথায় যাচ্ছে? ইনের পরে আর নাউন নাই, তাহলে একটা কোশ্চেন থাকে গেল। তাহলে ইনের পরে যদি আমি বলি যে ঢাকা, তাহলে প্রিপোজিশনের পর কি দিতে হবে? নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন অথবা নাউন ফ্রেজ। ফ্রেজ মানে ওখানে একাধিক নাউন বা একটা সমষ্টিগত ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবশ্যই পার্ট অফ স্পিচের গুরুত্বটা বুঝতে পারতেছো? হ্যাঁ। এখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যদি তুমি বসাও, অবশ্যই অ্যাডজেক্টিভের পরে একটা কি দিতে হবে? নাউন দিতে হবে। আচ্ছা, এইটা একটু বুঝাই ভালো করে। যেমন ইরোর ফ্রি, শুধু ইরোর ফ্রি দিলাম, এরপর নাউন নাই, হবে? আচ্ছা, এটা একটু কঠিন হয়ে গেল, তোমাদের আরো ইজি করি। কিছু কিছু জায়গায় খুব রেয়ার শুধু অ্যাডজেক্টিভ দিয়েও সেন্টেন্স সম্পূর্ণ করা যায়, কিন্তু সেটা খুবই রেয়ার। ঠিক আছে? আচ্ছা, বিগ ফিশ ইন রিভার। আচ্ছা, আমি যদি এই বিগটা একটা কি অ্যাডজেক্টিভ না, ফিশটা তুলে দিলাম, দেখো তো সেন্টেন্সটা সম্পন্ন হয় কি না? হবে। তাহলে অ্যাডজেক্টিভ কখনোই একা একা বসতে পারে না, রেয়ার, দুই এক জায়গায় বসে, সেটাও বলবো। তাহলে অবশ্যই ফিশ হবে। কি হবে? ফিশ। আচ্ছা, তাহলে আমি কেমন মাছ ধরেছিলাম, কেমন দ্বারা কোশ্চেন করলে কি আসতেছে? বিগ। কেমন দ্বারা কোশ্চেন করলে কি আসতেছে? বিগ। সে দেখতে সুন্দর, সে দেখতে কেমন? সুন্দর। এই কেমন দ্বারা কোশ্চেন করলে কি আসতেছে? এগুলো তোরও কাজে লাগবে। কেমন দ্বারা কোশ্চেন করলে কি আসতেছে? অ্যাডজেক্টিভ আসতেছে। তাহলে বিগটা এখানে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কোন কোন ওয়ার্ড তোমার একা একা বুঝতে পারে না। প্রোনাউনের অবজেক্টিভ কেস, প্রোনাউনের পসেসিভ কেস, তারপরে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এ এন দি এগুলো অনেকেই বলছে যে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো সাধারণত মডিফায়ার। আর্টিকেল এ এন দি মডিফায়ার, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো একা একা বসে না। এগুলোর পরেও নাউন অথবা কি লাগবে? নাউন ফ্রেজ লাগবে।
আচ্ছা, তারপরে কি প্রিপোজিশন, এগুলো হ্যাঁ প্রিপোজিশন, এটা কি সরাসরি বসে না, অবশ্যই একটা নাউন সঙ্গে নেবে, নাউন অথবা নাউন ফ্রেজ অথবা একটা প্রোনাউনের অবজেক্টিভ কেস সাথে নিতে হবে। আচ্ছা, তাহলে তুমি যদি পার্ট অফ স্পিচ না পারো তাহলে তুমি ভুলভাল ইংলিশ লিখবা। কি লিখবা? তোমার ইংলিশটা স্মার্ট হবে না। তো এই জন্য সেন্টেন্সের পরপরই গুরুত্ব দিতে হবে কোথায়? পার্ট অফ স্পিচ। আচ্ছা, টেন্স আহামরি কোনো জিনিস না। টেন্স হচ্ছে একটা সময়, একটা যে কাজ করলাম আমি, এই কাজটার কি সময়, সে আমি বর্তমানে করতেছি না অতীতে করছিলাম না ভবিষ্যতে করব, কাজটা কি চলমান কিনা, চলবে কিনা বা চলতেছে কিনা, এই যে সময়ের যে ব্যাপারটা, সময়, এটাই হচ্ছে কি টেন্স। এই টেন্সের স্ট্রাকচার তুমি যদি চাও আমি 1 ঘন্টায় টেন্স শেষ করে দিতে পারবো, যদি চাও ভয়েস 1 ঘন্টায় শেষ করে দিতে পারবো, কিন্তু তোমরা এগুলো দেখো, ঠিক আছে? আচ্ছা, ভয়েস হচ্ছে ওই যে বললাম, প্রথমেই বললাম যে কোনো সেন্টেন্স আসলে ডিরেক্ট না হয়ে ইনডিরেক্টলি হচ্ছে, কারো দ্বারা সম্পাদিত হচ্ছে, সেই ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, স্ট্রাকচারাল ওয়েতে কিছু কি আসতেছে, অক্সিলারি ভার্ব আসতেছে। আচ্ছা, ফ্রেজটা তোমার শিখতে হবে কেন? ফ্রেজ এটা হচ্ছে তোমার, ফ্রেজ ছাড়া তুমি ছোট ছোট সেন্টেন্স লিখতে পারবা। হ্যাঁ, যেমন আমি অনেকগুলো ওয়ার্ডকে এক ঢালাও করবো কোনো সেন্টেন্স ছাড়াই। এই যে যেমন এইটাই, ট্রিজ আপরুটেড বাই ফ্লাড, এটা কি তোমার সেন্টেন্স আকারে লেখার দরকার আছে? 2টা সেন্টেন্স করার দরকার আছে? যেমন একে 2টা সেন্টেন্স পড়া যাবে, দেখো তখন কতটা আরও বড় হচ্ছে জিনিসটা। কতগুলো ওয়ার্ড 2টা সেন্টেন্সে করতে যাই, কতগুলো ওয়ার্ড ঢোকাতে হলো। তার মানে তোমার ফ্রেজ ছাড়াও হবে, কিন্তু বিষয় হলো তোমার ফ্রেজ করলে হয় কি, তুমি সব সিম্পল সেন্টেন্সে, বিদেশিরা সবসময় সিম্পল সেন্টেন্সে লেখে, বা স্মার্টার ওয়ে কি সিম্পল সেন্টেন্সে তুমি অনেকগুলো ওয়ার্ডকে একখানে কম্বাইন করলাম। যেমন আমি যদি বলি সজীব, সামান্য একটা ইংলিশ যে চেয়ারের পা, এটা কিভাবে লিখবো আমি? Chairs দ্য লেগ of chairs. অফ চেয়ার। আচ্ছা, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ, কিন্তু এটাকে এইভাবেও লেখা যায়, চেয়ার্স লেগ, অথবা Refresh it. এভাবেও লেখে অনেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চেয়ার্স লেগ, এটাও একটা নাউন ফ্রেজ, এটাও একটা কি Unfresh. নাউন ফ্রেজ। তাহলে তোমার ফ্রেজও জানতে হবে, ফ্রেজ ছাড়া তুমি ওয়ার্ডগুলোকে বড় করবা কিভাবে? আচ্ছা, এই ফ্রেজটাকে আরও বড় করতে পারবো, এই ফ্রেজটাকে ইন মাই অফিস, আরও বড় হয়ে গেল। এখন তুমি দেখা যাচ্ছে চেয়ারটাকে এখানে দিলা, ফ্রেজের স্ট্রাকচার তুমি জানলে না, হবে? হ্যাঁ, তাও কিন্তু হবে না। ফ্রেজেরও কিছু নিয়ম আছে, কোনটা ফার্স্ট নাউনটা কোথায় যাচ্ছে, লাস্ট নাউনটা কোথায় যাচ্ছে, কিছু প্রিপোজিশন আসতেছে। হ্যাঁ, যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় ওটার গঠন কীরকম, নাউন ফ্রেজ হলে অবশ্যই ফিনিশিংটা নাউন হবে। কি হবে? ফিনিশিংটা নাউন হবে। হ্যাঁ, যেমন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ, তারপরে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, তাও নাউন ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন, ওইটাও নাউন ফ্রেজ। এগুলো শিখতে হবে। মোটামুটি এই জিনিসগুলো যদি কোনো টিচার তোমাদের 1 মাস দেখায় দেয় ভালোভাবে, যারা তোমরা এডুকেটেড, আমার মনে হয় যথেষ্ট। না, ওটা পারবো না। ঠিক আছে, কিন্তু তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। কি করতে পারবা? অনেক, অন্তত বেসিকটা, এই রনিরও বেসিক নাই, তোমারও বেসিক খারাপ, বেসিকটা অন্তত কি করতে হবে? শিখতে হবে।